আমাকে একটা জিনিস বলেন, স্বাধীন বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতছিল আর কোন দল বিরোধী দল ছিল? নির্বাচনটা হয়েছিল ১৯৭৩ সালের ৭ই মার্চ। আর স্বাধীন বাংলাদেশের ১ম এই নির্বাচনকেই ইতিহাসের অন্যতম বিতর্কিত নির্বাচন ডাকা হয়। এই সেই নির্বাচন যেখানে ইলেকশনের একদিন পরেই ৯ই মার্চ নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বোঝান বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। এই সেই নির্বাচন যেখানে আওয়ামী লীগের মাত্র একজন প্রার্থীকে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় আনা হয়। তখন তো ফেসবুক ইউটিউব ছিল না। এই সেই নির্বাচন যেখানে রেডিও টেলিভিশনে বিরোধী দলের নেতাদের বক্তৃতা দূরের কথা, যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতে পারে নাই। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে পুরো দেশে প্রচারণা করেন আর মন্ত্রীরা সরকারি যানবাহনের সুবিধা নেন। তখনকার অবস্থাটা একটু চিন্তা করেন। মাত্রই ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর নতুন সংবিধান আসলো আর এর মাত্র ৩ মাসের মাথায় নির্বাচন। তখন না ছিল কোনো ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, না ছিল আমাদের ডক্টর ইউনূসের মতন কোনো ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার। শেখ মুজিবের আওয়ামী লীগ ক্ষমতায় বসা আর তারাই নির্বাচন নামাইতেছে। বিএনপির তখনও জন্মই হয় নাই। জামাতের কথা তো মুখেও আনা যাবে না ভাই এই নির্বাচনে, কারণ মাত্রই ভাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। নির্বাচন অবশ্যই আওয়ামী লীগই জিতছে, কিন্তু যেইভাবে তারা নির্বাচন জিতে আসছে মানুষের মনে সেটাই তাদের নিয়ে সন্দেহের জন্ম দিছে। কি করছিল আওয়ামী লীগ সেই নির্বাচনে আর কিভাবে এটা এতটা বিতর্কিত হইল, আজকের ভিডিওতে কথা বলবো সেই সব নিয়ে। তো চলেন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নন একাডেমি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। আবুল মনসুর আহমেদ তখন একটা কথা বলছিলেন, আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটা যার লেখা। আওয়ামী লীগ শুধু আসন্ন নির্বাচনে নয়, আগামী ২৫ বছরের নির্বাচনে জিতবে এবং দেশ শাসন করিবে। নেহেরু নেতৃত্বের মতো মুজিব নেতৃত্বের আওয়ামী লীগ গণতন্ত্রের পথে দৃঢ় থাকিলেই এটা সহজ হইবে। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে ছিল, নির্বাচন ওরা খুব সহজেই জিতত। উনি বলতেছেন নেহেরু যেরকম বিরোধী দলগুলাকে ভারতে উপরে উঠে আসতে সুযোগ দিছিল, গণতন্ত্রকে উপরে উঠে আসতে সুযোগ দিছিল, মুজিবের আওয়ামী লীগও যদি তাই করতো বাংলাদেশের জন্য বেস্ট হইতো। তবে সেই আওয়ামী লীগ বিরোধী দলগুলাকে সামনে আগানোর রাস্তা সহজ করে নাই। তো এই নির্বাচনে প্রধান বিরোধী দলের মধ্যে কারা ছিল? ন্যাপ ভাসানী, ন্যাপ মোজাফফর, জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ তখন নতুন নতুন গঠিত হয়েছে। ভিডিওটা একটু পজ করে যদি ওই ইলেকশনের রেজাল্টটা এখন যেটা স্ক্রিনে দেখাইতেছে এটা একটু দেখেন, তাইলে ক্লিয়ারলি বুঝে যাবেন যে বিরোধী দলে আসলে কারা কারা ছিল। প্রথম দিকে কিন্তু সরকারি দল আওয়ামী লীগ বিরোধী দলের প্রতি যথেষ্ট উদার ছিল। রেডিও টেলিভিশনে বিরোধী দলের বক্তৃতা প্রচার হবে এই ব্যাপারে ওরা রাজি ছিল, কিন্তু মাঝখানে একটা গ্যাঞ্জাম হয়েছে। ১৯৭২ সালের ৩১শে ডিসেম্বর রেসকোর্স ময়দানে একটা বিশাল জনসভায় মাওলানা ভাসানী ঘোষণা করেন নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ঘটাইতে হবে। ভাসানীর ন্যাপ কিন্তু এই নির্বাচনের অন্যতম প্রধান বিরোধী দল, খেয়াল রাখেন। আর ১৯৭৩ সালের ১লা জানুয়ারি ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী কার্যকলাপের বিরুদ্ধে ঢাকার রাজপথে ছাত্ররা প্রতিবাদী মিছিল করে আর এই মিছিলের উপর পুলিশ গুলি চালায়, ২ জন নিহত হয় আর অনেকেই আহত হন। পরের দিন দেশব্যাপী হরতাল হয়। এইটার কারণে আওয়ামী লীগ ছাত্রদের মধ্যে জনপ্রিয়তা হারায়। ছাত্রদের উপরে আওয়ামী লীগের গুলি করার ইতিহাস কিন্তু ২০২৪-এর আগেও তাইলে আছে। আর ছাত্রদের এই আন্দোলনে নেতৃত্ব দিতেছিল মোজাফফর ন্যাপ আর ছাত্র ইউনিয়ন। এইটার কারণে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলগুলা আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে ব্যাপক প্রচারণা চালায়, বলে আওয়ামী লীগের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারতের এক করদ রাজ্যে পরিণত হচ্ছে। যেমন এক, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা মূল্যের যুদ্ধ সরঞ্জাম আর অন্যান্য মূলধন সামগ্রী নিয়ে গেছে, সরকার সেটা ফেরত আনতে পারে নাই। ২, ভারতের অনুকূলে সীমান্তে ব্যাপক চোরাচালান রোধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ৩, ১৯৭২ সালের মার্চ মাসে ভারতের সাথে স্বাক্ষরিত মৈত্রী চুক্তিতে এদেশের আগ্রাসনের সুযোগ ছিল এবং তা ছিল জাতীয় স্বার্থের পরিপন্থী। অন্যদিকে আওয়ামী লীগ তখন কি করছে? এখন যে এরকম অনেক পলিটিশিয়ান জুলাইকে বিক্রি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে, তখনকার সময় আওয়ামী লীগ নির্বাচনে মুক্তিযুদ্ধকে এইভাবে বেচত। সরকারি প্রচারণার মূল কৌশল ছিল বাংলাদেশ কিভাবে স্বাধীনতা অর্জন করছে, সেখানে আওয়ামী লীগের কত বড় ভূমিকা ছিল সেইটা বয়ান করা, হানাদার বাহিনী কতটা অত্যাচার নির্যাতন করছে আর সংগ্রামের সময় দেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দেয়া হয়েছিল, সেইখান থেকে এই বিধ্বস্ত দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ কিভাবে আবার চাঙ্গা করছে, এইগুলা দিয়ে ওরা জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালায়। আধুনিক
আধুনিক স্কিল শেখার ক্ষেত্রে নন একাডেমি বাংলাদেশে একটা বিপ্লব তৈরি করছে। মডার্ন ওয়ার্ল্ডে অনেক বেশি চাহিদা আছে, প্লাস এটার স্কোপ দিনকে দিন বাড়তেছে। ব্লকচেইন হচ্ছে এমনই একটা স্কিল, আর গত 3 বছরেরও বেশি সময় ধরে নন একাডেমি ব্লকচেইন নিয়ে কাজ করে যাইতেছে। শিক্ষার্থীদের সফলভাবে ব্লকচেইন ডেভেলপমেন্ট শিখায় তাদেরকে জব রেডি করে তুলতেছে। ইতোমধ্যেই তাদের বেশ কয়েকজন স্টুডেন্ট বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে জব করতেছেন। সম্প্রতি শুরু হয়েছে তাদের ব্লকচেইন ডেভেলপমেন্ট কোর্সের নতুন ব্যাচ। এই কোর্সে আপনাকে জিরো লেভেল থেকে শুরু করে একজন দক্ষ ব্লকচেইন ডেভেলপার হিসেবে গড়ে তোলা হবে। ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আপনাকে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত হাতে কলমে শিখাবেন, যেখানে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে দক্ষতা অর্জন করবেন। এই কোর্সে আপনি শিখবেন ডিসেন্ট্রালাইজড অ্যাপ বা ডি অ্যাপ তৈরি, টোকেন ডেভেলপমেন্ট, এনএফটি মার্কেটপ্লেস ডেভেলপমেন্ট, আর ডিইএফআই, ডিএও আর ব্লকচেইন ইন্টারঅপারেবিলিটির মতো অ্যাডভান্সড সব কনসেপ্ট। এছাড়াও আপনি পাবেন 24/7 ডেডিকেটেড সাপোর্ট। আর এই কোর্সের সাথে ফ্রি একটা স্পোকেন ইংলিশ কোর্সও আছে। তার মানে নন একাডেমি শুধু আপনাকে টেকনিক্যাল স্কিল শিখাই ছাড়া দিবে না, আপনাকে জবের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করতে শেখানো হবে। প্রফেশনাল ইমেইল রাইটিং, আপনার নিজের লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে কারিকুলাম ভিটা বা সিভি তৈরি করবেন এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবেন। এর পাশাপাশিও থাকবে জব প্লেসমেন্ট সাপোর্ট। একে তো স্কিলটা আধুনিক, সাথে ডিমান্ডেবল। এইরকম কিছু একটা শিখে যদি আপনি নিজেকে গ্লোবাল জব মার্কেটের জন্য প্রস্তুত করতে চান, তাহলে নন একাডেমি ব্লকচেইন ডেভেলপমেন্ট কোর্স হবে আপনার ক্যারিয়ারের সেরা এন্ট্রি পয়েন্ট। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। চলেন আবার ঢুকি মূল ভিডিওতে। তবে সবচেয়ে বড় সমস্যা হয় কুমিল্লা 9 আসনের নির্বাচনকে নিয়ে। ওই নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন খন্দকার মোশতাক আহমেদ। উনি কিন্তু তখন শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পরে তো 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে যে মাইরা ফেলা হয়, এইখানে সম্পৃক্ত ছিলেন এই খন্দকার মোশতাক। মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলতেছেন, দাউদকান্দিতে রশিদ ইঞ্জিনিয়ার খুব জনপ্রিয় একজন নেতা ছিলেন। অন্যদিকে খন্দকার মোশতাকের ইমেজ ততটা ভালো ছিল না। ভোটের দিন হঠাৎ করে খবর আসা শুরু করলো খন্দকার মোশতাক বিশাল ব্যবধানে হাইরা যাইতেছেন। এই খবর পায় তখন কুমিল্লা থেকে ব্যালট বাক্স ঢাকায় নির্বাচন অফিসে নিয়ে আসা হয়। মানে তখন ব্যালট পেপার সেইখানে গুনতেই দেওয়া হয় নাই, সব ব্যালট নিয়ে আসা হয় ঢাকায়। ভোটের পরে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় খন্দকার মোশতাক আহমেদ 52,419 ভোট পায় নির্বাচিত হয়েছেন। আর তার বিপরীতে মিস্টার রশিদের ভোট ছিল 36,630। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বিবিসি বাংলাকে বলেন, শুধুমাত্র খন্দকার মোশতাককে জেতাতে পুনঃগণনার জন্য ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল ঢাকায় এবং পুনঃগণনায় মোশতাক আহমেদ জিতে যান। আরেকটা কুল ট্রেন্ড ছিল তখনকার আওয়ামী পলিটিশিয়ানদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতা। ওরা দেখতো শেখ মুজিবুর রহমান অনেকগুলো আসনে অন্য কোনো প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা না দেখাই নির্বাচনে জিততেছে, সো আমরা যদি এটা দেখাইতে পারি আমাদের আসনেও কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আমরা নির্বাচনটা জিতে গেছি, এইটা অনেক কুল একটা জিনিস, অনেকটা নিজেদেরকে শেখ মুজিব ভাবার মতন জিনিস। হয়তো আমরাই পরবর্তী মুজিব হব। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ যখন প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হইল, দেখা গেল 6 জন আওয়ামী লীগ প্রার্থীর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। 6 জনের লিস্টটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। শেখ মুজিবের আসনে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেছে না, এইটা মানা যায়, কিন্তু অন্য আসনগুলাতে ঠিকই অভিযোগ তোলা হয় ওই আসনগুলাতে আওয়ামী লীগের প্রার্থী এবং তার সমর্থকরা অন্য কাউকে নির্বাচনে মনোনয়নপত্রই পেশ করতে দেয় নাই, দাঁড়াইতেই দেয় নাই। ওদের জীবনের উপরে হুমকি দিছে যে দাঁড়াইলে মাইরা ফেলবো, ভয় দেখাইছে, এমনকি অপহরণও করছে যাতে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র কেউ দিতে যাইতে না পারে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও দেখা যায় আরো 5 জন আওয়ামী লীগ প্রার্থীর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই 5 জনের নাম আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। কি নির্বাচন হয়েছিল একবার চিন্তা করেন। সেই নির্বাচনে নিজের দেখা একটা অভিজ্ঞতার কথা বিবিসি বাংলাকে বলতেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। উনি বুঝাইতেছিলেন এখনকার মতন ওই সময়টা এত জেলা ছিল না। ভোলা জেলাটা ছিল বাকেরগঞ্জের অধীনে। বাকেরগঞ্জ 4 আসনের খুব জনপ্রিয় নেতা ছিলেন বর্তমান বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের পিতা আজহার উদ্দিন আহমদ। আর 1973 নির্বাচনে এই আজহার উদ্দিন আহমদ পাইছিলেন জাসদের মনোনয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল। উনি কিন্তু পেশায় চিকিৎসক ছিলেন, ডাক্তার। বিনা পয়সায় অনেক মানুষকে চিকিৎসা দিয়েছেন। পাকিস্তান জাতীয় পরিষদেরও সদস্য ছিলেন। ওই এলাকায় জাসদ এতটাই জনপ্রিয় ছিল যে তাকে হারানোর মতন কোনো প্রার্থী ওই অঞ্চলে ছিল না। তখন এই আজহার সাহেবকে হারানোর জন্য 3টা আসনের বাইরে বাকেরগঞ্জ 4 আসনেও প্রার্থী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এই আজহার সাহেব যাতে শেখ মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে
সেই কারণে মনোনয়ন দাখিলের দিন হাইজ্যাক অপহরণ করা হয়েছিল এই আজহারউদ্দিন সাহেবকে। নির্বাচন কমিশনের ফলাফল তালিকাতেও দেখা গেছে শেখ মুজিবুর রহমান যে 2টা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছিলেন তার একটা ছিল এই বাকেরগঞ্জ 4 আসন। আমরা যদি এই ইলেকশনের রেজাল্টটা একটু খেয়াল করি, বৈধ ভোটের সংখ্যা ছিল 1,81,51,808। মোট ভোটার সংখ্যার 55.62%, মানে প্রতি 100 জনে প্রায় 56 জন ভোট দিছিলেন তখন। আওয়ামী লীগ মোট ভোটের প্রায় 73.20% জিতে 289টা আসনের মধ্যে 282টাতেই আওয়ামী লীগ জিতে। বাকি 7টা আসনের মধ্যে জাসদ একটা, জাতীয় লীগ একটা, আর নির্দলীয় প্রার্থীরা 5টা আসন জিতে। ফুল রেজাল্টটা এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন। 300টা আসনের মধ্যে 11টা আসনে আওয়ামী লীগের প্রার্থীরা 7ই মার্চের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা যায়। এন্ড এইটা নিয়েই ওই সময় সবচেয়ে বড় কোশ্চেন মার্কটা তোলা হয়। নির্বাচনে কি পরিমাণ কারচুপি হয়েছিল সেটার আরো উদাহরণ আছে। শেখ মুজিবের এগেইনস্টে কিংবা বড় কোনো আওয়ামী লীগ নেতার এগেইনস্টে অন্য কেউ যদি ইলেকশন জিতে সেটা তো আওয়ামী লীগের জন্য অনেক বেশি অপমানজনক। দলের নেতারা এই যুক্তি দেখান আতাউর রহমান খান, মশিউর রহমান, এম এ জলিল, শাহজাহান সিরাজ, রাশেদ খান মেনন, আলিম আল রাজি, এই মানুষদের অনেকেই যখন তখনও আওয়ামী লীগের অংশ ছিল না, তারা যদি নির্বাচনে জয়লাভ করে সেটা শুধুমাত্র দলের উপরে প্রত্যক্ষ হুমকি সৃষ্টি করবে না, জাতির পিতার জন্য সেইটা হবে অবমাননাকর। বাট ওনারা কিন্তু তখন অনেক বড় নেতা, কিভাবে জোর করে ভোটের রেজাল্ট চেঞ্জ করছিল একটু দেখেন। বেতার আর টেলিভিশনে নির্বাচনের ফলাফল যখনই প্রচার করা শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা খুবই তৎপর হয়ে ওঠেন। যখনই ওনারা দেখেন আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী নেতাদের হাতে পরাজিত হইতে যাইতেছেন, তখন ওদের মাথায় হাত। কেন্দ্রীয় যে প্রচার কমিটি ছিল ওইটাকে স্টপ করে দেওয়া হয়। পরে গণভবনের একটা কন্ট্রোল রুম নির্বাচন পরিচালনা আর কৌশল পরিনির্ণয়ের সব ব্যবস্থা গ্রহণ করে। গোটা প্রশাসন যন্ত্র আর রক্ষী বাহিনী আওয়ামী লীগের যে নেতারা হারতেছিল তাদের সাহায্যে এগিয়ে আসেন। অন্তত পক্ষে 6টা নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়। তারা সমস্ত ব্যালট ছিনায় নেয় আর আগে থেকেই ব্যালট পেপার ভর্তি বাক্স যেগুলো ছিল ওইগুলো নির্বাচনী কেন্দ্রগুলোতে রাখা আসে। এটা কিন্তু সত্য, আওয়ামী লীগ যদি কারচুপিগুলো নাও করতো, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতত। হয়তো তখন 7টাতে বিরোধী দল জিতছিল, এর সাথে আরো এক্সট্রা 20টা আসন যোগ হইতে পারতো যেখানে বিরোধী দল জিততেছে। মোটামুটি প্রায় ধরেন 30টা আসনে যদি বিরোধী দল জিতে আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতিই হইতো না। এরপরেও আওয়ামী লীগ সবগুলো আসনে জিতার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠছিল, এইটার পিছনে কোনো রেশনাল লজিকই পাওয়া যায় না। 1973 নির্বাচন নিয়ে যারাই কথা বলেন তারা সবাই এই জায়গাটাতে এগ্রি করেনি। আওয়ামী লীগের এই এক্সট্রা লাফালাফি করাটাই ওদের কাল হয়ে দাঁড়ায়। সেটা যেমন 73-এ হয়েছিল, 24-এও হয়েছে। আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির 50 বছরের লাস্টের দিকে খুব সুন্দরভাবে জিনিসটা সামারাইজ করছেন আওয়ামী লীগের এই সব কিছু দেখা। উনি বলেন, প্রশ্ন জাগে, আমরা কি একদলীয় রাষ্ট্রে পরিণত হইতেছি? কিন্তু তা বিশ্বাস করতে মন চায় না, কারণ এটা শুধু আওয়ামী লীগের বিঘোষিত মূলনীতি বিরোধী নয়, তারা নির্বাচনী প্রতীক নৌকারও তাৎপর্য বিরোধী। নৌকা চালাইতে যেমন 2 কাতারের দাড়ি লাগে, গণতন্ত্রী রাষ্ট্র পরিচালনায় তাই লাগে। যদি কোনোদিন নৌকার সব দাড়ি এক পাশে দাঁড় টানিতে শুরু করে, তবে সেদিন নৌকা আর যানবাহন থাকিবে না, হইবে সেটা মিউজিয়ামের দর্শনীয় বস্তু। নৌকা বাইচের সময় দেখবেন যে নৌকার 2 পাশেই কিন্তু বৈঠা বাইতে হয়। উনি বুঝাইতেছেন এক পাশেরটা হচ্ছে সরকারি দল, অপর পাশেরটা হচ্ছে বিরোধী দল। 2 পাশেই নৌকা চালাইলে নৌকাটা ভারসাম্যের মধ্যে থাকে এন্ড সামনে খুব সুন্দর মতন আগায় যায়। উনি বুঝাইতেছিলেন আওয়ামী লীগ নৌকার অন্য পাশের যে মাঝিরা আছে তাদেরকে সরায় দিছে, দ্যাটস ওয়াই শুধু এক পাশের যারা নৌকা চালাইতেছে তাদেরকে দিয়ে আসলে হয় না। উনি আরো বলেন, 70 সালের নৌকা আর এবারকার নৌকার মৌলিক পার্থক্য আছে। 70 সালেরটা ছিল চড়িবার নৌকা, এবারকারটা চালাইবার নৌকা। নৌকা চালাইতে ডাইনে বায়ে 2 সারি দাড়ি লাগে। নৌকার হাইল ধরিবেন শেখ মুজিব নিজে ঠিকই, কিন্তু দাড়ি হইবেন 2 কাতারের। সব দাড়ি একদিক হইতে দাঁড় টানিলে নৌকা সামনে চলিবার বদলে ঘুরপাক খায়া ডুবিতে পারে। উনি যে এত সুন্দর উপমার উদাহরণ দিয়ে জিনিসটা পুরোপুরি বুঝাইলেন, এর চেয়ে সুন্দরভাবে মনে হয় না আওয়ামী লীগের কর্মকাণ্ড ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে। 70-এর নির্বাচনে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগকে ভোট দিছিল, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না এটা দেখা। তখনকার পরিস্থিতি আর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 73 সালের নির্বাচনের পরিস্থিতি টোটালি ডিফারেন্ট ছিল। আজকের এই ভিডিওটা মূলত ছিল 1973-এর নির্বাচনটাকে আপনাদের সামনে তুলে ধরা। আমি চেষ্টা করছি শুধুমাত্র ইন্টারেস্টিং যেসব জিনিস আছে সেগুলো রাখতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ইলেকশনের আগে অনেকগুলো ইলেকশন রিলেটেড ভিডিও দিতেছি, দেখতে থাকেন। চ্যানেলে একটু খোঁজ খবর রাখেন, হয়তো ডিরেক্টলি আপনার সামনে নাও আসতে পারে ভিডিও। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।